একদিকে দিল্লি সফরের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েও বাতিল, অন্যদিকে বাংলাদেশ কিনতে চাইছে চীনের J-10C যুদ্ধ বিমান। আবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে কথিত মক্কা জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়েও শুরু হয়েছে আলোচনা। অর্থাৎ কূটনৈতিক বার্তাটা পরিষ্কার, ঢাকা যেন বলতে চাইছে দিল্লিকে কেয়ার করি না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভাবতেই পারে এমন কথা, কাকে কেয়ার করবে কিংবা কেয়ার করবে না। কিন্তু ভাবা এক জিনিস আর বলা আর এক জিনিস। মনের কথা সবসময় মুখে বলতে নেই, বলাটা উচিত নয়। আর আন্তর্জাতিক কূটনীতিতে তো এটা একটা অবশ্য মান্য কথা একটা। আর এটা যদি দুই প্রতিবেশী দেশের মধ্যে হয় তাহলে সমস্যা জটিলতর হয়ে যায়। আর এটাই হলো ভারত আর বাংলাদেশের মধ্যে এই আজকের যে তলানিতে এসছে সম্পর্ক, সেই সম্পর্কের একটা ছবি। প্রসঙ্গ ছিল চীনের কাছ থেকে J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান ক্রয়ের প্রসঙ্গ। এ খবর নতুন নয়, বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমে ঘুরছে। বলতে গেলে তারেক রহমানের চীন সফরের সময় থেকেই শোনা যাচ্ছে চীনের কাছ থেকে বেশ কিছু J-10C যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ। কতগুলো বিমান, কী দামে কেনা হবে, বেচাকেনার ডিটেলস, কবে নাগাদ কার্যকর হবে এই বিক্রি বাটা, এসব এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু তারই মধ্যে আজ তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান এই যুদ্ধ বিমান কেনার প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে এমন কিছু বলে ফেললেন যেটা বলার আদৌ কোনো দরকার ছিল না। চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনা হবে ভারতকে মোকাবিলা করার জন্য, এটা ভাবতে খুব বেশি মাথা ঘামাবার দরকার পড়ে না। কারণ যুদ্ধ হয় সাধারণত পড়শি দেশের সঙ্গে। বাংলাদেশ নিশ্চয়ই দূরের কোনো দেশের সঙ্গে লড়তে যাবে না। তার লড়াই হতে পারে মাত্র দুটো দেশের সঙ্গে, যাদের সঙ্গে তার সীমান্ত আছে, এক মিয়ানমার, দুই ভারত। মিয়ানমারের বাংলাদেশ সন্নিহিত এলাকা এখন আরাকান আর্মির কবজায়, আর ধর্মে বৌদ্ধ আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আদৌ মধুর নয়। সুতরাং যুদ্ধের সম্ভাবনা যে থাকতেই পারে আরাকান আর্মির সঙ্গে, এ সম্ভাবনা খুবই বাস্তব। এবং বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় যে দেশটির যুদ্ধের সম্ভাবনা, সেই দেশটি হলো ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের যে যুদ্ধ হতে পারে কোনো দিন, এটা 2 বছর আগেও কেউ ভাবতে পারত না। কিন্তু আজ এই ভাবনা আদৌ অবাস্তব নয়। এতকাল বাংলাদেশ, মানে গত 75 বছর, প্রায় 50টা বছর ভারতকে নানাভাবে বিব্রত করেছে। সীমান্ত ঝগড়াঝাটি হয়েছে, সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছে। কিন্তু দু দেশের মধ্যে যুদ্ধ হতে পারে এমন ভাবনা কেউ ভাবেনি, ভাবতে পারেনি। কিন্তু 24-এর 5 আগস্টের পর প্রথমে মোহাম্মদ ইউনূসের 1.5 বছর এবং তারেক রহমানের 6 মাসের শাসনে সম্পর্ক এমন তেতো হয়ে গেছে দু দেশের মধ্যে যে যুদ্ধের ভাবনা একেবারে অসম্ভব নাও হতে পারে। এবং এই সম্ভাবনার কথা ভেবেই বাংলাদেশ এমন দুটি সিদ্ধান্তের ঘোষণা সম্প্রতি করেছে যে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহল এখন ভাবতে বাধ্য হচ্ছে যে ঢের হয়েছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখা আর নয়। 50 বছর ধরে যে সম্পর্ক টিকে ছিল অনেক ঝড়ঝাপটা সহ্য করে, সে সম্পর্ক আর রাখা যাবে না। এই দুই ঘোষণার একটি হলো সৌদি, পাকিস্তান, তুরস্কের সামরিক জোট মক্কা প্যাক্টে বাংলাদেশও সদস্য হতে চলেছে। এই ঘোষণা করেছেন স্বয়ং বাংলাদেশের সরকারের এক প্রতিমন্ত্রী। বলা বাহুল্য, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সামরিক জোট করলে ভারতের ভুরু কুঁচকে যাবেই, তার সিকিউরিটি নিয়ে তাকে চিন্তা করতে হবে।
আর বাংলাদেশের যে দ্বিতীয় সিদ্ধান্তটি হলো চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনা। আগেই বলেছি, চীনের কাছ থেকে বিমান কেনার বাংলাদেশের সিদ্ধান্ত যে আজ বা কাল খবরে এলো তা নয়, এ খবর বেশ কয়েক সপ্তাহ আগের। কিন্তু এবার এই বাংলাদেশি সিদ্ধান্তের সঙ্গে এমন কিছু কথা বলেছেন বাংলাদেশ সরকারের এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অপ্রয়োজনীয় হলেও সে কথা তিনি বললেন ভারতের ওপর গায়ের ঝাল মেটাতে এবং স্পষ্টত ভারতকে অপমান করার উদ্দেশ্যে। সেই সঙ্গে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠতা ও তাদের সঙ্গে বাংলাদেশের প্রেমের মাত্রা এখন কোন পর্যায়ে সেটা দেখাতে। ঘটনাটা কি বলি। তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান চীনের কাছ থেকে J-10C যুদ্ধ বিমান ক্রয়ের ঘোষণা করেই শুধু থেমে যাননি, এই বিমানের গুণপনা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, গত বছর মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, যা অপারেশন সিন্দুর নামে পরিচিত, সেই যুদ্ধে পাকিস্তান এই বিশেষ চীনা যুদ্ধ বিমানের সাহায্যে ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছিল। এবং এর দ্বারা তিনি ইঙ্গিতে এ কথাটা বলে দিলেন যে অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানের কাছে নাস্তানাবুদ যে হয়েছিল, তার মূলে আছে চীনের এই বিশেষ চীনা যুদ্ধ বিমানের কৃতিত্ব। আর জনাব জাহেদুর রহমানের এই বক্তব্যে ভারত স্বভাবতই ক্ষিপ্ত বা ক্ষুব্ধ হয়েছে। জাহেদুর রহমান এমন কোনো কেউকেটা ব্যক্তি নন যে প্রতিক্রিয়া জানাতে সঙ্গে সঙ্গে ভারতকে নেমে পড়তে হবে। এই তো বোধহয় মাসখানেক আগে তাকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল, তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না নিয়ে এসে সাধারণ পাসপোর্ট নিয়ে এসেছিলেন বলে। ভারত অফিসিয়ালি আজকে কিছু বলেনি বটে, তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও কয়েক ধাপ নিচে যে নেমে গেল, সেটা আজকে দিল্লির ভেতরের খবর থেকে আমার সেটা মনে হয়েছে। সাউথ ব্লকের কূটনৈতিক মহল জাহেদুর রহমানের এই মন্তব্যকে বালখিল্য সুলভ বক্তব্য মনে করছে। এই জন্যই মনে করছে যে অপারেশন সিন্দুরে পাকিস্তান নাস্তানাবুদ হয়েছিল, এটা শুধু ভারত মনে করে না, মনে করে সারা পৃথিবীর সমর বিশেষজ্ঞরা। বাংলাদেশের কোথায় কোন চ্যাংড়া উপদেষ্টা কি বলল তাতে কিছু এসে যায় না। আন্তর্জাতিক যুদ্ধ ও কৌশলগত বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে অপারেশন সিন্দুরে ভারতের স্পষ্ট অগ্রগতির কথা বলা হয়েছে। ভারতের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ভারতের যে আঘাত আনার সক্ষমতা এবং অভিযানের গতি প্রকৃতির ক্ষেত্রে ভারতের যে একটি স্পষ্ট কৌশলগত ও প্রযুক্তিগত সুবিধা বা ক্লিয়ার অ্যাডভান্টেজ ছিল, সেই কথা সবাই মেনে নিয়েছেন আজ। এই বিষয়ে বিশেষজ্ঞদের মূল্যায়নগুলো একটু দেখা যাক। একটা হচ্ছে 2025 সালের মে মাসে পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পর পরিচালিত এই অভিযানে ভারত দীর্ঘ পাল্লার সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি যেমন ব্রহ্মস ও অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল। সামরিক বিশ্লেষকদের মতে, আবার বলি ভারতের নয়, আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযানের গতি ও পরিকল্পনা ভারতের পেশাদারিত্ব এবং ভারতের উন্নত যুদ্ধ কৌশলের প্রমাণ দেয়। পারমাণবিক ভীতির বাধা অতিক্রম করার ব্যাপারে কি বলেছে? আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও সামরিক বিশেষজ্ঞদের অনেকে মনে করেন এই সংঘাত পাকিস্তানের দীর্ঘদিনের যে ফুল স্পেকট্রাম নিউক্লিয়ার ডিটারেন্স বা পারমাণবিক প্রতিরোধের ধারণার সীমাবদ্ধতা প্রকাশ্যে এনেছে।
পরমাণু বোমার জুজু দেখিয়ে ভারতকে বড় ধরনের জবাব দেয়া থেকে বিরত রাখা যায়নি। যৌথ সামরিক সমন্বয়ের ব্যাপারে কি বলেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা? যে ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 অঙ্গের স্থল, আকাশ ও নৌবাহিনী, তাদের মধ্যে উন্নত সমন্বয় এবং আন্তর্জাতিক আধুনিক প্রযুক্তির ব্যবহার কৌশলগত মহলে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। পাকিস্তানের বিপরীতে পাকিস্তানের অবস্থান কি? অন্যদিকে পাকিস্তানের সামরিক ও সরকারি পক্ষ ভারতের এই সাফল্য সংক্রান্ত দাবিগুলোকে স্বীকার করেনি। তারা দাবি করেছে যে ভারত বেসামরিক এলাকা ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল এবং পাকিস্তানও তাদের নিজেদের মতো পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিল। সংক্ষেপে, সামরিক গতিশীলতা, প্রযুক্তিগত নিখুঁত ব্যবহার এবং পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ভারতের কৌশলগত অবস্থান অনুকূল ছিল বলে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ স্পষ্ট বলেছেন। যদিও আগেই বললাম, পাকিস্তান বলছে যে তারা নাকি এই যুদ্ধে ভারতের সাথে সমানে পাল্লা দিয়েছে। তো অপারেশন সিন্দুর কাদের জন্য স্থগিত হয়েছিল? মনে রাখবেন, সেটা পাকিস্তানের অনুরোধে। ডিজিএমও পাকিস্তানের, তারা ভারতের ডিজিএমওকে ফোন করে তারা এই জায়গাতে বলে যে যুদ্ধ থামান। যারা জিতে যায় তারা যুদ্ধ থামানোর জন্য ব্যাকুল হয় না। মুশকিলটা হচ্ছে বাংলাদেশ যে এসব জানে না তা নয়, কিন্তু তাদের ভারত বিরোধিতা এতটাই তীব্র এবং পাকিস্তান প্রেম এমন প্রবল যে অপ্রয়োজনীয় এসব কথা তাদের মুখ থেকে বেরিয়ে পড়েছে। আমার স্পষ্ট মনে আছে, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ভারতের রাফাল বিমানকে ভূপাতিত করেছে। এই মিথ্যে খবরে কিভাবে ঢাকায় আনন্দের বন্যা বয়ে গিয়েছিল ও কিভাবে বাজি ফাটিয়ে পাকিস্তানের কৃতিত্ব উদযাপন করেছিল বাংলাদেশিরা। পরে তারা জানতে পারে সে খবর ছিল ভুয়া। তারেক রহমানের উপদেষ্টা সেদিনের সেই ভুয়া খবর এখনো মনে রেখেছেন, আর তার জন্যেই পাকিস্তানের কৃতিত্বের কথা বড় গর্বের সঙ্গে বলেছেন। কিন্তু তার এই কথা বাংলাদেশের জন্য কত বড় ক্ষতি করলো সেটা এবার টের পাবে বাংলাদেশ। নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের সফর এখন ক্লোজড চ্যাপ্টার। বাংলাদেশকে ডিজেল বা বিদ্যুৎ দেয়া বন্ধ করা হবে, ভিসা আবার কঠোর হবে। এক কথায় বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়ানো। এত কিছুর পরে যে হাত বাড়িয়ে রেখেছিল ভারত, সেই হাতটা আস্তে আস্তে এবার পেছনে টেনে নেবে। শুধু এটা নয়, ভারতের ব্যবহার সর্বক্ষেত্রে আরও শীতল হবে। তার মানে আজকে বাংলাদেশ যে জ্বালানি সংকটে, বিদ্যুৎ সংকটে ভুগছে, ভারতের একটু ছোট্ট একটা টোকা মারলেই সেই সংকট কয়েক গুণ বেড়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে। সেই যে ব্যাপারটা আর নতুন করে আর বলবো না, কারণ গত বেশ কিছু প্রতিবেদনে আমি কথাগুলো বলেছি যে ভারত জ্বালানি না দিলে, বিদ্যুৎ না দিলে, তাদের রেডিমেড গার্মেন্টস শিল্পের যে সেখানটায় তাদের কাঁচামাল না দিলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এই শিল্প, বাংলাদেশের অর্থনীতি, সেটা আরও আমি এর আগেও বলেছি এবং আগামী দিনে আরও দেখতে পাবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই ভিডিও, আমাদের এই প্রতিবেদন? আপনারা কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।